মেজবার হাতটা ছাড়ল না আকশা, আরও শক্ত করে চেপে ধরল। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, আপনি না থাকলে আজ আমি মরেই যেতাম। মেজবা ফিসেল হাসে ওর কথা শুনে, মাথায় হাত বলিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি থাকতে তোমার কিছু হবে না, হতে দেব ভাবছ? বাক্যদয় আকশার কর্ণকুহরে প্রবেশ করে, মস্তিষ্কে প্রতিফলিত হতেই ওর ঠোঁটের কোণে বোধহয় ঘুমের ঘোরেই কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠে বইকি। ও মেজবার হাতটা শক্ত করে চেপে ধরে বিড়বিড় করলো, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? হুম। মেজবা যেন জবাবটা ঠিকমতো শুনতে পায়নি। ওর মুখের কাছে কান এগিয়ে নিয়ে প্রশ্নের পিঠে প্রশ্ন করলো। আকশা জ্বরের ঘরে থাকলেও মেজবার প্রতিটা কথা স্পষ্ট শুনতে পাচ্ছে, যেন এক দৈবা শক্তিতে। ও মেজবার কথা শুনে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? প্রশ্নটা করার পর থেকেই তিরতির করে ঠোঁট কাঁপতে লাগলো ওর। মেজবা স্পষ্ট প্রশ্নটা শুনেছে, তার চাহনি আপাতত আকশার জ্বরে জর্জরিত কম্পমান ঠোঁট জোড়ার দিকে। ওই কম্পরত ঠোঁটজোড়া যেন ভীষণ তৃষ্ণার্ত, কোনো স্পর্শ পাওয়ার জন্য মুখর হয়ে আছে। মেজবা কালক্ষেপণ না করল না। আকশার আকাঙ্ক্ষা বুঝতেই হয়তো তৎক্ষণাৎ এগিয়ে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আকশার প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত আকারে শুধু বলল, কাউকে শক্ত করে আঁকড়ে ধরলে তাকে সহজে ছেড়ে যাওয়া যায় না। ছোট্ট একটা কথা, তবুও এই কথাটা জ্বরের ঘোরের মাঝেও আকশার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শত সহস্র জনম কেটে যাক, অসম্পূর্ণ রূপে স্মৃতিশক্তি হারাক, তবুও এই কথাটা ও কোনোদিন ভুলবে না বোধ হয়। আকশার জ্বরে কাবু কোমল হাত দুটো ওর শার্টের কলার চেপে ধরে রেখেছে। মেজবা আর ওঠার চেষ্টা করলো না, আকশাকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে আধশোয়া হয়ে রইল। একটানা একই অবস্থাতে নড়াচড়াহীন থাকার কারণে পিঠে শিরদাঁড়ায় প্রচণ্ড বিষ ব্যথা নামলো। বোধহয় পরদিন সকালে উঠে মুভ ব্যবহার করতে হবে। সকালে যখন আকশার ঘুম ভাঙলো তখন ওর মাথা প্রচণ্ড ভার। ঘুম থেকে উঠেই মাথায় হাত চেপে ধরে বসে রইল। জ্বর বলতে শরীরে অতিরিক্ত তাপমাত্রা আর ভেতরকার অসহ্য যন্ত্রণা আপাতত নেই। আকশা রাতের ঘটনা অতশত মনে করতে পারে না, তবে কিছু অতি দরকারি কথা মনে আছে ওর। এই কথাগুলো অবশ্য মনে থাকারই কথা, কোনোভাবেই ভোলার নয়। ও আশেপাশে দেখল, ঘরের কোথাও মেজবা নেই। ব্যালকনিতে উকি দিল, সেখানেও লোকটা নেই। এর মধ্যে দৃষ্টি দরজার দিকে ঘুরতেই দেখল মেজবা ঘরের ভেতরে প্রবেশ করছে, হাতে একটা ট্রে, ওর ওপরে দুটো কফির মগ এবং আরও কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। ও মুখ উঁচিয়ে দেখার চেষ্টা করলো, তবে খুব বেশি কষ্ট করতে হলো না। ইতিমধ্যেই মেজবা কাছাকাছি এগিয়ে এসেছে। বিছানার ওপরে আকশার সামনে ট্রেটা রেখে সামনে মুখোমুখি বসলো। ট্রেতে কফির মগ সহ স্যুপও রয়েছে, ভেজিটেবল স্যুপ। দেখেই ও অভক্তি হলো ওর। মুখ তুলে মেজবাকে দেখলো। ওর পরনে ছাইরঙা স্যান্ডো গেঞ্জি, শরীরের সাথে ফিট নয়, সামান্য ঢিলাঢালা। আকশা এক ধ্যানে দেখে মেজবার হাতের পেশিবহুল বাহু ঘর্মাক্ত, ফোঁটা ফোঁটা ঘাম স্পষ্ট বোঝা যায়। নিশ্চয়ই ব্যায়াম সেরে এসেছে। মেজবা ওকে যেভাবে দেখলো না। কফির মগ হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। আকশা চুপচাপ কফির মগে চুমুক দিল। অর্ধেকের মতো খেয়ে রেখে দিতেই মেজবা ওর দিকে আবার স্যুপের বাটি এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে আকশা এক প্রকার চিল্লিয়ে উঠল। উদ্বিগ্ন এলোমেলো গলায় বলল, আমি খাবো না, ভেজিটেবল স্যুপ আমি খাই না, এটা নিয়ে যান প্লিজ। খাবে না মানে? এটা তোমাকে খেতেই হবে। গতকাল রাতের জ্বরে শরীরে একেবারে ছেড়ে দিয়েছে, এই স্যুপ খেলে শরীরে জোর পাবে। না, আমি খাবো না। ভেজিটেবল স্যুপ খেলে আমার বমি পায়। বমি পাবে না, খেয়ে নাও। আমি খাবো না। আকশা এমনভাবে কথাটা বলল যেন ও কোনোভাবেই এই স্যুপ খাবে না। এদিকে মেজবারও চরম জেদি, এত সহজে হাল ছাড়ার লোক নয়। ও আকশার গালে হাত রেখে চোখে চোখ রাখলো। মেজবার চোখে চোখ পড়তেই আকশার এতক্ষণের দৃষ্টিভঙ্গি ভঙ্গুর হলো যেন। চোখের পাতা কাঁপতে লাগলো। মেজবা নরম সুরে বলল, কিছু হবে না, স্যুপটা অনেক মজার, বেটার টেস্ট, ট্রাস্ট মি, খেয়ে দেখো। আকশা এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব নিয়েই স্যুপ মুখে তুলল। সামান্য এক চামচ মুখে তুলতেই অমৃতের মতো ঠেকলো। এমন দারুণ ভেজিটেবল স্যুপ এর আগে কখনো খায়নিও। বমিও পেল না এবার, বরং এত ভালো লাগলো যে জ্বর মুখে গপাগপ খেতে লাগলো। খাওয়ার মাঝে সামনে তাকাতেই দেখলো মেজবা ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আকশা কৌতূহলে জিজ্ঞাসা করলো, স্যুপটা কে রান্না করেছে, আম্মা নাকি চাচি? হুম, তারা না। তাহলে কে? কে আবার? আমি।
দাম্ভিকতার সহিত বলা জবাবটা শুনে স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল আকসার। একই সাথে মুখ হা হয়ে গেল। ভীষণ অবাক হয়েছে ও। মেজবা স্যুপ রান্না করতে পারে, তাও এত ভালো। ওর বিস্ময় দেখে মেজবা একই রকম দাম্ভিক হেসে বলল, অবাক হওয়ার কিছু নেই। সিভিলিয়ানরা নই আমি, আর্মড অফিসার, আর আমাদের প্রফেশনদের মানুষদের সব কিছু জানতে চায়। ইভেনচুয়ালি আমি সব কাজ জানিও, রান্নাঘরে যে বা হাতের খেল বুঝলে। অবশ্য তোমার মতো ব্লাডি সিভিলিয়ান একটা বুঝবেও না। কটাক্ষতা আপাতত গায়ে মাখল না আকসা। কিছু পুরুষ আসলে এমনই, হিউমিলিয়েট করা তাদের রক্তে মিশে আছে। মেজবাও তাদের একজন। হঠাৎ আকসার কিছু একটা মনে পড়তেই চট করে বলল, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে। করো। আপনি রাতে আমাকে একটা কথা বলেছিলেন। মেজবা সরু চোখে আকসার দিকে তাকায়। আকসা উপেক্ষা করে বলতে থাকে, বলেছিলেন কাউকে শক্ত করে আঁকড়ে ধরলে তাকে নাকি সহজে ছেড়ে যাওয়া যায় না। শক্ত করে আঁকড়ে ধরলে মানে? বুঝতে পারিনি আমি এখন এসব কথা বললাম। বলেননি? বলেছিলেন তো আমার কাছে বসে। আর ভুল শুনেছে তুমি, কানে প্রবলেম আছে, ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। না, আমি ভুল শুনিনি। আপনি বলেছিলেন। আর আমাকে? আমাকে কি? মেজবা ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো। আকসা ওর ওই চাহনি দেখে থেমে গিয়েও পর মুহূর্তে বেশ সাহস জড়ো করে বলল, আমাকে চুমুও খেয়েছিলেন। তাই নাকি? চুমু খেয়েছিলাম তো আমার ঠোঁটের টেস্ট কেমন ছিল? আকসা এক পর্যায়ে এসে থমকে যায়, লজ্জা দ্বিধা জড়িত হলেও একরাশি। মেজবা এমন এমন কথা বলে শুনলে কান গরম হয়ে যায়। ও নত মুখে জবাব দিল, সেটা তো মনে নেই। তাহলে নিশ্চিত প্রশ্ন দেখেছ, স্বপ্ন দেখেছ? অবশ্য এমন স্বপ্ন দেখা তোমার জন্য স্বাভাবিকই। অ্যাকচুয়ালি বহু মেয়ে আমাদের মতো পার্সনদের চুমু খাওয়ার স্বপ্ন দেখে। আমি যদি ভুল না হই তাহলে তাদের মধ্যে তুমি একজন। এই কারণেই হয়তো কল্পনার ইচ্ছাটা স্বপ্নের মাধ্যমে পূরণ হয়েছে। একটা রিকোয়েস্ট, প্লিজ স্বপ্নে এসব করে আমাকে আর হ্যারাসমেন্ট করো না। আমারও তো একটা মান ইজ্জত আছে নাকি? আকসা রীতিমতো অবাক, এই লোক কীভাবে কথা ঘুরিয়ে ফেলে, তাও এত কঠিন আত্মবিশ্বাস আর দাম্ভিকতার সহিত, যেন সত্যি কিছুই হয়নি গতকাল রাতে। আকসার বলা প্রতিটা কথা মিথ্যা, অথচ আকসা স্পষ্ট শুনেছে মেজবার বলা কথাগুলো। এতটা দুর্বল নয় ওর স্মৃতিশক্তি যে জ্বরের ঘরে থাকলেও ভুল শুনবে বা বিভ্রমে পড়বে। ও আর কিছু বলল না। লোকটার সাথে তর্ক করাই বৃথা। কোনো কালে বোধহয় ডিবেট করতো শুধু, খুব। এই জন্যই আকসা কখনো জিততে পারে না তার সাথে। কথাটা মনে আসতেই জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা মেজবা, আপনি কি ডিবেট করেছেন? হ্যাঁ, করেছি তো, বহুবার। স্কুল প্লাস ক্যাডেট কলেজে থাকাকালীন প্রত্যেক ডিবেট কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম এবং আমাদের দলও ফার্স্ট হয়ে সব সময় মেডেলও পেয়েছি অনেক, সব আলমারিতে। দেখাবো তোমাকে একদিন। মেজবা উঠে গেল, আকসাকে উদ্দেশ্য করে বলল, একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নাও। দুপুরের খাবার খেয়ে বিকালে জেমি আপুর শ্বশুরবাড়ি যেতে হবে। দুলাভাইয়ের সাথে আলোচনা করা দরকার ট্যুরের বিষয়ে। আকসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মেজবা ফোন টি শার্ট গায়ে জড়িয়ে ফোন হাতে নিয়ে বের হলো ঘর থেকে। কোথাও যাবে বোধহয়। আকসা একবার জিজ্ঞাসা করতে চেয়েও করলো না। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত। আজ ঋতু বেগমও উপস্থিত আছেন। আজ ভাইয়ের সাথে তাদের গ্রামের জমিজমা নিয়ে দরকারি আলোচনা করার জন্য এসেছিলেন। এহসানুল হক তাদের জোর করে রেখে দিয়েছিলেন। আকসা মেজবার পাশের চেয়ারে বসেছে। ঈশা বেগম খাবার বেড়ে দিচ্ছেন। তিনি আগে বসতে রাজি নন। আকসা তার সাথে হাতে হাতে কাজ করতে চেয়েছিল, তবে জোর করে তিনি বৌমাকে ছেলের পাশে বসিয়ে দিয়েছিলেন। মেজবা ওর আব্বুর সাথে টুকটাক আলোচনা করেছে ট্যুরে যাওয়ার বিষয় নিয়ে। এই ট্যুরে কে কে যাবে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, খুবই জরুরি আলোচনা। আকসা একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর ভাব দেখেই বুঝতে গেছে প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর সবাই খাওয়া শুরু করেছে সবে। ঈশা বেগম ওপাশ থেকে সরে এসে আকসার পাশে দাঁড়ালেন। ও বেগুন ভাজা দিয়ে অল্প অল্প করে খাচ্ছে। তিনি ওর পাতে কাতলা মাছের পিস তুলে দিলেন। আকসা একটুখানি মুখ তুলতেই সঙ্গে সঙ্গে ওয়াক করে উঠল। সবাই খাওয়া এবং কথাবার্তায় ব্যস্ত ছিল। ও অমন প্রতিক্রিয়া দেখে তৎক্ষণাৎ সবার মনোযোগ ওর দিকে পড়ল। ঋতু বেগম ওর পাশে চেয়ারেই বসে ছিলেন। চট করে ঘুরে তাকালেন তিনি, পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। আকসা
কোনো প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ মুখে হাত চেপে ধরে কোনো রকম চেয়ারটা ঠেলে সরিয়ে দ্রুত উঠে ডাইনিং সংযুক্ত কয়েক হাত দূরে বেসিনের কাছে চলে গেল। এরপরই হুড়মুড়িয়ে বমি। ঈশা বেগম দৌড়ে গেলেন আকসার কাছে, ওকে ধরে বসলেন। মেজবারও খাওয়া আপাতত বন্ধ। প্লেটে হাত তুলে এক ধ্যানে দূরে আকসায় দেখছে। সবার নজরই তখন ওর দিকে। ইতিমধ্যে ঋতু বেগম আচানক পাশ থেকে ফাতিমা খাতুনকে বলে উঠলেন, বৌমা কি ছোয়াল মেয়ে হবে নাকি? ভাবসাবে তো তাই মনে হচ্ছে। আস্তে কথাটা বলার চেষ্টা করলেও শুনশান নিস্তব্ধ এই ডাইনিংয়ে উপস্থিত প্রত্যেকেই কথাটা শুনে ফেলে। মেজবা হাত ঘুরিয়ে একবার ফুপুকে দেখে প্লেটে হাত ধুয়ে উঠে গেল টেবিল থেকে। ঋতু বেগম ওকে উঠে যেতে দেখে মুচকি হেসে ফাতিমা খাতুনকে বলল, আব্বা মনে হয় লজ্জা পাইছে।